স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভূগোলের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তার কারণ আমরা আগের ক্লাসে গত সপ্তাহে ভূগোলের তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম যে অধ্যায়টি সেটা কিন্তু আমরা শেষ করেছিলাম এবং তার সাথে সাথে ওই অধ্যায়ের উপরে ভিত্তি করে কিছু এমসিকিউ বা বহু বিকল্প যে প্রশ্ন, সেরকম কিছু প্রশ্ন এবং তার উত্তরসূত্রগুলো আমি পাঠিয়েছিলাম তোমাদের জন্য। আশা করি তোমরা সেগুলো সবাই দেখেছো। তো আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব এবং এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের একদম প্রথম দিকের অংশ, যেটার নাম হচ্ছে সম্পদ। অর্থাৎ আজকে থেকে আমরা পড়তে শুরু করব সম্পদ নামক যে অধ্যায়টি তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলে রয়েছে। এখানে অনেকগুলো বিষয় আমরা ধীরে ধীরে পড়ব, যার মধ্যে সম্পদ কাকে বলে, সম্পদের সংজ্ঞা কী, তারপরে সম্পদের বৈশিষ্ট্য কী পড়ব আমরা, সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলে একটি বিষয় রয়েছে, এছাড়া সম্পদের গঠন কারা করছে, প্রকৃতির সাথে সম্পদের কী সম্পর্ক, মানুষের কী ভূমিকা সম্পদের ব্যবহারের ক্ষেত্রে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করব। তো আজকে আমরা একদম প্রথম দিকের অংশটা আমরা আলোচনা করছি। তো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই দেখো যে সম্পদ আমরা কাকে বলবো। এখন সম্পদের একটা ব্যবহারিক একটা রূপ রয়েছে, যেটা আমাদের কাছে মূল্যবান বা যেটা একটু কম পাওয়া যায় বা যার অনেক দাম, যেটা সকলেই পেতে চায়, আমাদের কাছে সেটাই কিন্তু সম্পদ বলে বিবেচিত হয়। কিন্তু একাডেমিক দিক থেকে সম্পদকে কিন্তু বিভিন্নভাবে চিহ্নিত করা হয় বা সম্পদের সংজ্ঞাকে কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু দেখা হয়। যেমন আমরা যদি অর্থনীতির পরিপ্রেক্ষিতে বা ইকোনমিক্সের পরিপ্রেক্ষিতে সম্পদ কী বা সম্পদ কাকে বলে বা তার কি বৈশিষ্ট্য, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেখানে দেখব যে সেখানে কিন্তু তিনটি মূল বৈশিষ্ট্য থাকতে হবে সম্পদের ক্ষেত্রে। যার একটি হচ্ছে মানুষের কাছে যার উপযোগিতা আছে বা যেটা মানুষের অভাব মেটায়। দ্বিতীয় হচ্ছে যেটা চাহিদার তুলনায় কম পাওয়া যায়। আর তৃতীয় যেটাকে ইংরেজিতে বলা হয় সেলেবল মানে হচ্ছে যেটাকে আমি বিক্রয় করতে পারবো। এই তিনটে গুণাবলী যদি কোনো পদার্থের মধ্যে থাকে অর্থনীতির ভাষায়, তখন কিন্তু সেই পদার্থকে তারা সম্পদ বলছে। ভূগোলের ক্ষেত্রে কিন্তু আবার সম্পদের যে প্যারামিটার বা সম্পদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিছুটা আলাদা। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আমি বলতে চাই, তো সেটা কিছুটা আলাদা। তো সেখানে কি বলা হচ্ছে, প্রথমত এখানে একটা জিনিস বলে রাখি, এটা আমি পরেও বলবো, তো শুরুতে একটুখানি বলে রাখছি যে সেটা হলো যে সম্পদ কিন্তু সব ক্ষেত্রেই যে কোনো একটি বস্তুগত পদার্থ হবে ভূগোলের পরিপ্রেক্ষিতে, তা কিন্তু নাও হতে পারে। সম্পদ কিন্তু অবস্তুগতও হতে পারে, অর্থাৎ যার কোনো বস্তুগত রূপ নেই বা যেটা স্পর্শযোগ্য নয়, সেই রকম কিছু বিষয়কেও কিন্তু ভূগোলে আমরা সেটাকে সম্পদ বলে বিবেচনা করে থাকি। তো সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে সম্পদের বৈশিষ্ট্য কি থাকতে হবে ভূগোলের দৃষ্টিভঙ্গি দিক থেকে? তার দুটি গুণ বা দুটো অ্যাট্রিবিউটসের কথা বলা হচ্ছে, যার একটি হচ্ছে কার্যকারিতা আর একটা হচ্ছে উপযোগিতা। ফাংশনেবিলিটি আর ইউটিলিটি, ইংরেজিতে এই দুটো শব্দের প্রতিরূপ বললাম। কার্যকারিতা বলতে বোঝায় যে কোনো বস্তু বা অবস্তুটির একটা নির্দিষ্ট কিছু কাজ করার ক্ষমতাকে আমরা বলে থাকি যে কার্যকারিতা বা ফাংশনেবিলিটি। আর উপযোগিতা মানে হচ্ছে যে ওই বস্তু বা অবস্তুটির যে অভাব মোচন করার যে ক্ষমতা বা মানুষের চাহিদা পূরণ করার যে ক্ষমতা, সেটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে উপযোগিতা বা ইউটিলিটি। সুতরাং
কোনো বস্তু বা কোনো অবস্তু সেটার যদি একটা নির্দিষ্ট কার্যকারিতা থাকে এবং মানুষের কাছে তার যদি একটা নির্দিষ্ট উপযোগিতা থাকে, তাহলেই কিন্তু সেই বস্তুটিকে বা সেই অবস্তুটিকে আমরা সম্পদ বলে বিবেচনা করতে পারি। ভূগোলের পরিপ্রেক্ষিতে এটা আমি বললাম। একটা উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে যে কয়লার কার্যকারিতা, কয়লাকে আমরা একটা সম্পদ হিসেবে দেখছি। কয়লার কার্যকারিতা হলো যে তার তাপ শক্তি উৎপাদন করার ক্ষমতা, এটা হচ্ছে তার কার্যকারিতা। আর এর উপযোগিতা হলো যে ওই তাপ শক্তি মানুষের বহু ধরনের চাহিদা পূরণ করে, বিদ্যুৎ শক্তি থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন উপাদান আমরা সেখান থেকে পেতে পারি। তো সেটা হচ্ছে তার উপযোগিতা বা ইউটিলিটি। এখানেই বলা হচ্ছে যে কয়লাকে তো আমরা প্রথমত সম্পদ বলছি, তার কারণ তার উপযোগিতা এবং কার্যকারিতা রয়েছে। দ্বিতীয়ত কয়লাকে কিন্তু আবার আমরা বস্তুগত সম্পদ বলছি, তার কারণ কয়লা স্পর্শযোগ্য, তাকে আমি হাতে নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছি, তার একটা নির্দিষ্ট রূপ রয়েছে, তার একটা নির্দিষ্ট ওজন আছে, তার বর্ণ আছে। তো এই কারণে তাকে আমরা বলছি স্পর্শযোগ্য সম্পদ বা ট্যাঞ্জেবল রিসোর্স, বা বাংলায় বলা হচ্ছে বস্তুগত সম্পদ। কিন্তু অবস্তুগত সম্পদ আমরা তাহলে কাকে বলবো? যার কার্যকারিতা এবং উপযোগিতা দুটোই আছে। তার উদাহরণ হচ্ছে যেমন মানুষের জ্ঞান, বুদ্ধি, সামাজিক আইন, এই যে বিষয়গুলো, এগুলোর প্রত্যেকটারই কিন্তু এক নির্দিষ্ট কার্যকারিতা এবং নির্দিষ্ট উপযোগিতা রয়েছে। কিন্তু এগুলোকে তো আমরা হাতে নেড়ে ছেড়ে দেখতে পারি না, বা এগুলোকে আমরা কিন্তু স্পর্শও করে দেখতে পারি না। ঠিক আছে? অর্থাৎ এরা ট্যাঞ্জেবল রিসোর্স নয়, অর্থাৎ স্পর্শযোগ্য সম্পদ নয়। এরা হচ্ছে ইনট্যাঞ্জেবল রিসোর্স বা অস্পর্শযোগ্য সম্পদ। এগুলোকেই কিন্তু আমরা ভূগোলের পরিভাষায় বলে থাকি অনেক সময় অবস্তুগত সম্পদ। এই যে মানুষের জ্ঞান, মানুষের বিচার বিবেচনা, মানুষের বোধ শক্তি, তারপরে সামাজিক আইন, এই যে বিভিন্ন বিষয়গুলোর কথা বলা হচ্ছে, সেগুলোকে আমরা এখানে বলছি অবস্তুগত সম্পদ বা অস্পর্শযোগ্য সম্পদ। এখন সম্পদের আরেকটা দিক হলো যে এর গতিশীলতা বা ডাইনামিজম। অর্থাৎ সম্পদকে আমি এখন যে রূপে দেখছি বা যেভাবে আমি সম্পদকে আমি কাজে লাগাচ্ছি, তার কার্যকারিতা বা উপযোগিতাকে যেভাবে আমি এখন ব্যবহার করছি, এটা নেসেসারি নয় যে সম্পদের সেই ব্যবহার বা সেই উপযোগিতা বা কার্যকারিতা দীর্ঘদিন ধরে কিন্তু একই থাকবে, সেটা কিন্তু নাও হতে পারে। সময়ের সাথে সাথে এই যে সম্পদ, তার কিন্তু কার্যকারিতা এবং উপযোগিতা এই দুটোই কিন্তু মানুষের কাছে বদলে যেতে পারে, পরিবর্তিত হতে পারে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে সম্পদের যে ধারণা বা সম্পদ বলতে আমরা যেটাকে বোঝাই, সেই ধারণাটা কিন্তু গতিশীল। অর্থাৎ আজকে যেটা সম্পদ নয়, কালকে যেমন সেটা আমার কাছে সম্পদ বলে বিবেচিত হতে পারে। আবার আজকে যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ বলে বিবেচিত হচ্ছে, কালকে সেটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ হিসেবে নাও বিবেচিত হতে পারে, কারণ তখন হয়তো আমার কাছে আরও অন্য কোনো বিকল্প এসে যেতে পারে। যেমন কয়লার কথায় যদি আমরা ধরি, কয়লার উদাহরণ যেহেতু এলো একটু আগে, যে কয়লাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি। এখন তোমরা জানো, পরিবেশবিদরা এই কয়লা থেকে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন হচ্ছে, অর্থাৎ তাপ বিদ্যুৎ শক্তির, এর বিভিন্ন রকম কুফল নিয়ে আলোচনা করছে। পরিবেশ বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণজনিত বিভিন্ন বিষয়গুলোকে পয়েন্ট আউট করছে এখান থেকে, এবং তার সাথে সাথে কয়লার পরিমাণটাও ধীরে ধীরে কমে আসছে পৃথিবীতে, তার সঞ্চয়টাও কমে আসছে। এই কারণে আস্তে আস্তে এখন কিন্তু অপ্রচলিত অন্যান্য যে সমস্ত সম্পদ রয়েছে যেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যেতে পারে, সেই সমস্ত অপ্রচলিত শক্তিগুলোর ব্যবহার একটু একটু করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অদূর ভবিষ্যতে হয়তো এমন হতে পারে, যখন এই যে অপ্রচলিত শক্তি থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে বা করা হচ্ছে, এখন ধীরে ধীরে করা হচ্ছে, এটা পরবর্তীকালে হয়তো আরও লার্জ স্কেলে, আরও ব্যাপক অর্থে
সেখান থেকে হয়তো আমরা বিদ্যুৎ পাবো, তখন হয়তো আমরা কয়লাকে সেইভাবে আর ব্যবহার করতে নাও হতে পারে। অর্থাৎ তখন কিন্তু কয়লার কার্যকারিতা এক থাকলেও তার কিন্তু উপযোগিতা আমাদের কাছে কিন্তু অনেকটা কমে গেল। সুতরাং এটাও কিন্তু গতিময়তা বা গতিশীলতার একটা উদাহরণ হিসেবেই কিন্তু আমরা দেখতে পারি এটাকে। এইবার যদি আমরা সম্পদের সংজ্ঞাতে চলে যাই, সম্পদ কাকে বলে তার সংজ্ঞায় যদি আমরা যাই, তাহলে সেখানে একজন বিখ্যাত সম্পদ শাস্ত্রকার E.W. জিমারম্যানের কথা উল্লেখ করতেই হয়, যাকে আমরা সম্পদ বিশারদ বলি, বা সম্পদের বিভিন্ন বিষয়কে একটা নির্দিষ্ট ধারার মধ্যে নিয়ে এসে আলোচনা সূত্রপাত তিনি প্রথম করেছিলেন, যে কারণে তাকে আমরা সম্পদ বিশারদ বলছি বা একজন পথিকৃৎ বলতে পারি এই বিষয়ের ক্ষেত্রে। তো তিনি তার যে বিখ্যাত বই দ্য ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বলে একটি বই তিনি লিখেছিলেন, সেখানে সম্পদের যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটা আমি একটুখানি আগে বলে দিই, তারপরে এটাকে নিয়ে আমি আলোচনায় যাব। অধ্যাপক জিমারম্যান যেটা বলছেন যে দ্য ওয়ার্ড রিসোর্স ডাজ নট রেফার টু এ থিং অর আ সাবস্টেন্স but to a function which a thing or substance may perform, or to an operation in which it may take part, namely the function or operation of attaining a given end, such as satisfying a want. এটা 1951 সালে ওনার লিখিত বই দ্য ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেখান থেকে এটাকে কোট করা হলো, সেখান থেকে এখানে বলা হলো। এবার এটাকে যদি আমরা বাংলায় তর্জমা করি, এই সংজ্ঞাটা ইংরেজিতে বললাম এই কারণে যে এটা অত্যন্ত বিখ্যাত একটি সংজ্ঞা। যখনই তোমাদের পরীক্ষাতে সম্পদ কাকে বলে এই ধরনের যখন প্রশ্ন আসবে, তখন প্রথমেই কিন্তু এই ইংরাজিতে প্রকৃত যে লেখাটা জিমারম্যানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আগে দিয়ে নিয়ে তারপরে কিন্তু তার বঙ্গানুরূপটা যদি তোমরা দাও, তাহলে কিন্তু সেখানে ভালো নাম্বার পাওয়া যেতে পারে। তো যাই হোক, এবার এর অনুবাদটা যেটা করা হয়েছে সেটা বলছে এইরকমভাবে সম্পদের সংজ্ঞাতে, যে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। ঠিক আছে, সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। তাহলে কাকে বোঝাচ্ছে? বলছে বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা বা ক্রিয়া প্রণালী যা মানুষের চাহিদা পূরণ করে। অর্থাৎ সম্পদ বলতে কোনো বস্তু বা অবস্তুকে সরাসরি চিহ্নিত না করে সেই বস্তু বা অবস্তুর মধ্যে যে অন্তর্নিহিত গুণাবলী, যেটা কার্যকারিতা বা ক্রিয়া প্রণালী বলা হচ্ছে, সেটাকে কিন্তু বলা হচ্ছে সম্পদ। অর্থাৎ সেই কার্যকারিতা বা সেই ক্রিয়া প্রণালীর দ্বারাই কিন্তু সেই বস্তু বা সেই অবস্তুটি সম্পদে পরিণত হচ্ছে। অর্থাৎ কোনো বস্তু বা পদার্থ সম্পদ নয়, সম্পদ কিন্তু বস্তুর নিরপেক্ষ। ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা এবং উপযোগিতা, অর্থাৎ উপযোগিতা মানে হচ্ছে অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটাকেই কিন্তু আমরা এক কথায় বলছি সম্পদ। সুতরাং এইটাকে এক কথায় আমরা বলতে পারি, যেটা E.W. জিমারম্যান যেটা করলেন, সেটা হচ্ছে আমরা যে বস্তু বা অবস্তুর কথা একটু আগে বললাম, যে সম্পদ মানেই কোনো একটা বস্তু হতে পারে বা অবস্তু হতে পারে, সেখান থেকে তিনি কিন্তু সম্পদের এই যে মূল যে গুণাবলী, অর্থাৎ তার কার্যকারিতা এবং উপযোগিতা, সেটাকে তিনি কিন্তু বার করে আনলেন। বার করে এনে দেখালেন যে এই যে গুণাবলী, এই গুণাবলীটা ওই বস্তু বা অবস্তুর মধ্যে নিহিত থাকার কারণেই কিন্তু সেই বস্তুটি বা সেই অবস্তুটি আমার কাছে এত মূল্যবান হয়ে উঠেছে বা আমার কাছে সম্পদ বলে বিবেচিত হচ্ছে। আমরা অনেক সময় কিন্তু এই বিষয়টাকে সেইভাবে কিন্তু খেয়াল করি না, যে কয়লার মধ্যে গুণটাকে যদি আমি বার করে নিই, তাহলে যেটা পড়ে থাকে সেটা আমার কাছে তার কিন্তু কোনো মূল্য নেই, তখন কিন্তু সেটা আমার কাছে সম্পদ নয়। সুতরাং তার মধ্যে যে গুণটা রয়েছে,
সেই গুণটাকে আমরা আলাদা করে, অর্থাৎ তার কার্যকারিতা বা উপযোগিতা, এইটাকে কিন্তু আমরা খুব সহজে আলাদা করে দেখতে অভ্যস্ত নয়। আমরা কিন্তু ওই বস্তুর সাথেই সেটাকে অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত হিসেবেই আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু সম্পদ বিশারদ হিসাবে ইডব্লিউ জিমারম্যান সর্বপ্রথম এই বিষয়টাকে কিন্তু চিহ্নিত করলেন যে সম্পদ কিন্তু বস্তু নিরপেক্ষ, অর্থাৎ বস্তু যাই হোক না কেন, সেটা যে ধরনেরই হোক না কেন, তার অন্তর্নিহিত যে গুণাবলী, যে কার্যকারিতা বা উপযোগিতা, সেটাই কিন্তু ওই বস্তু বা ওই অবস্তুকে সম্পদে পরিণত করেছে। এছাড়া আরও বেশ কতগুলো সংজ্ঞা রয়েছে, যেমন এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, সেখানে সম্পদের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সম্পদ হলো মানুষের পরিবেশের যেগুলি মানুষের চাহিদা পূরণ করে ও সামাজিক উদ্দেশ্য সাধন করে, অথবা যেগুলির চাহিদা পূরণ ও উদ্দেশ্য সাধনের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে সম্পদ। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এটা সোশ্যাল সায়েন্স এর মধ্যে পড়ছে, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে, তারা এখানে কিন্তু আবার যে সামাজিক যে চাহিদা বা সামাজিক যে উদ্দেশ্য, সেই বিষয়টাকেও কিন্তু এখানে একটুখানি বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সামাজিকগত দিক থেকেও বা সামাজিকভাবেও যাতে সেটা ক্ষতিকর না হয়, তাহলেই কিন্তু সেটাকে আমরা সম্পদ বলবো। অবশ্যই তার মধ্যে কার্যকারিতা এবং উপযোগিতা তো থাকতেই হবে, সাথে সাথে সেটা যেন সমাজের উন্নতি সাধন করে বা সমাজের কোনো একটা সামাজিক উন্নতির ক্ষেত্রে সেটা যেন একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তবেই গিয়ে সেই বস্তুকে সম্পদ বলা হবে। এটা আরেকটা সংজ্ঞায় বলা হলো। এছাড়া 1992 সালে ব্রাজিলে রিও ডি জেনিরো শহরে যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট হয়েছিল, সেখানেও কিন্তু সম্পদ সম্পর্কে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই যে যা কিছু সম্পদ বলা হচ্ছে এমন কিছুকে যা কিছু তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সঙ্গে জৈব পরিমণ্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করে, তাকে সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। অর্থাৎ এখানে কিন্তু আবার আরেকটি বিষয়কে ইনক্লুড করা হলো, ঢোকানো হলো। সেটা কি না, পরিবেশের ভারসাম্য। অর্থাৎ সম্পদ অতি অবশ্যই যেন সেটা পরিবেশ বান্ধব হয় এবং সেটা জীব পরিমণ্ডলের যে সংরক্ষণ, সেই সংরক্ষণকেও যেন সুনিশ্চিত করে। এমন কোনো বস্তু বা অবস্তুকে আমরা সম্পদ বলবো না, বিশেষ করে বস্তুগত সম্পদের ক্ষেত্রেই এটা অধিক প্রযোজ্য, যেটা প্রাকৃতিক যে ভারসাম্য বা বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য, সেই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের যেন কোনো রকম বিঘ্ন না ঘটায়, এই বিষয়টাও কিন্তু দেখতে হবে। সেটাও কিন্তু সম্পদের সংজ্ঞার মধ্যে 1992 সালে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলে, সেখানে আলোচনার পর এটা কিন্তু গৃহীত হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি সম্পদ বা সম্পদের সংজ্ঞা। সুতরাং সম্পদের সংজ্ঞা হিসেবে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মানুষের ব্যক্তিগত বা অথবা সামাজিক চাহিদা পূরণের উদ্দেশ্যে কোনো বিশেষ কালে বা স্থানে কোনো বস্তু বা অবস্তু যে কার্য সম্পাদন করে, তাকেই কিন্তু এখানে আমরা বলবো সম্পদ। অর্থাৎ জিমারম্যানের ভাষায় সম্পদ হলো লক্ষ্য পূরণের একটি মাধ্যম মাত্র, যে লক্ষ্য হলো ব্যক্তিগত চাহিদা পূরণ অথবা সামাজিক উদ্দেশ্য সাধন, এবং তার সাথে সাথে অতি অবশ্যই সেটা যেন পরিবেশ বান্ধব হয়। এবার যদি আমরা সম্পদের পরবর্তী অংশে যদি আমরা আলোচনায় যাই, সেটা হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য কী। এখন আমরা এই আলোচনার মধ্যে বা সংজ্ঞার মধ্যেই কিন্তু সম্পদের প্রধান যে দুটি বৈশিষ্ট্য, সেই প্রধান দুটি বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তার একটি হচ্ছে কার্যকারিতা আর একটি হচ্ছে উপযোগিতা, যেটা না থাকলে আমি তাকে সম্পদ বলতেই পারবো না। সুতরাং এই দুটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে বস্তু বা অবস্তুকে আমরা সম্পদ বলতে যাচ্ছি, তার একটা নির্দিষ্ট কিন্তু কার্যকারিতা থাকতে হবে এবং তার একটা নির্দিষ্ট উপযোগিতা, অর্থাৎ
অভাব মোচন করার ক্ষমতা। মূলত মানুষের ক্ষেত্রেই এই অভাব মোচনের প্রসঙ্গটা আসছে, অর্থাৎ মানুষের কোনো না কোনো কাজে সেটি লাগছে, যেটাকে আমরা এখানে বলছি উপযোগিতা। এটা গেল দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় হচ্ছে ব্যবহারযোগ্যতা। ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো বস্তুকে তখনই সম্পদ বলা যায় যখন বস্তু বা অবস্তুটির কার্যকারিতা, উপযোগিতা সেগুলো ব্যবহারিক হবে, কোনো কাল্পনিক নয়। যেমন খনিজ তেল সম্পদ হলেও কলকাতার মাটির নিচে খনিজ তেল সম্পদ নয়, তার কারণ তার কোনো ব্যবহারিক কার্যকারিতা বা উপযোগিতা নেই। যাই হোক, এটা খুব একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো না যদিও। অর্থাৎ ব্যবহারযোগ্যতা মানে হচ্ছে যে আমি এমন কিছু বস্তু বা অবস্তুকে সম্পদ বলবো যেটাকে আমি ব্যবহার করতে পারবো। ব্যবহার করতে পারবো তার মানে সেটি আমার কাছে একটা নির্দিষ্ট তার কার্যকারিতা রয়েছে। এটা কার্যকারিতারই একটা অন্য রূপ হিসেবে আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ কার্যকারিতা থাকলেই তার একটা ব্যবহারযোগ্যতা থাকবে। সুতরাং এই ব্যবহারযোগ্যতা কিন্তু থাকতে হবে, তবে গিয়ে সেটা সম্পদ। অর্থাৎ কোনো একটি সম্পদকে আমি যদি ব্যবহার করতে না পারি, কিন্তু সেটি আছে আমি জানলাম, অথচ সেটাকে আমি ব্যবহার করতে পারলাম না, তাহলে সেটা আমার কাছে সম্পদ নয়। সেটা হয়তো অন্য কারো কাছে সম্পদ বা অন্য কোনো স্থানের মানুষের কাছে সম্পদ হতে পারে, কিন্তু আমি যেখানে আছি, আমি যেহেতু সেটাকে ব্যবহার করতে পারছি না, সুতরাং আমার কাছে কিন্তু সেটা তখন সেই মুহূর্তে সেটা কিন্তু তখন সম্পদ হচ্ছে না। সুতরাং তার একটা ব্যবহারযোগ্যতা থাকতে হবে। চতুর্থ হচ্ছে একমুখী এবং বহুমুখী ব্যবহার। কোনো সম্পদ এমন রয়েছে যেটা একমুখীভাবেই ব্যবহার করতে পারি, আবার কোনো কোনো এমন সম্পদ রয়েছে যেগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে রিসাইক্লিং করে, রিইউজ করে, বিভিন্ন রকমভাবে তাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি কয়লার ক্ষেত্রেই যদি আমি বলি, কয়লার কিন্তু বহুমুখী ব্যবহার রয়েছে। কয়লা, সেখান থেকে আমি বিদ্যুৎ শক্তি পাচ্ছি, সেখান থেকে আমি বিভিন্ন অন্যান্য যে সমস্ত শিল্পগুলো রয়েছে সেই শিল্পের কাঁচামাল হিসেবে কয়লাকে আমি ব্যবহার করতে পারছি। কয়লা থেকে আমি বিভিন্ন ধরনের উপজাত সামগ্রী আমি পেতে পারি। সুতরাং সেগুলোর আবার আলাদা আলাদা ব্যবহার রয়েছে, প্রত্যেকটার নিজস্ব ব্যবহার রয়েছে। সুতরাং কয়লাকে কিন্তু আমি বহুমুখীভাবে ব্যবহার করতে পারছি। বস্তুগত রূপ বা তার একটা রূপের কথা এখানে বলা হচ্ছে। সম্পদের ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যে সম্পদ কিন্তু দুরকমভাবেই থাকতে পারে। তার একটা বস্তুগত রূপ থাকতে পারে, যেটা স্পর্শযোগ্য, যেটাকে নিয়ে আমি হাতে নেড়ে চেড়ে দেখতে পারবো। আবার সম্পদ কিন্তু অবস্তুগতও হতে পারে, অর্থাৎ সেটার কিন্তু স্পর্শযোগ্যতা নেই। এই যে সামাজিক আইন, মানুষের জ্ঞান, মানুষের বিচার বিবেচনা, এগুলোকে কিন্তু আমরা অস্পর্শযোগ্য সম্পদ বা অবস্তুগত সম্পদ বলছি। বিশ্বব্যাপী চাহিদা, এটা হচ্ছে আরেকটি সম্পদের বৈশিষ্ট্য, যে কোনো বস্তুকে তখনই সম্পদ বলা হবে যখন বস্তুটির সর্বজনীন বা বিশ্বব্যাপী চাহিদা থাকবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তাকে ব্যবহার করতে চাইছে, তার মানেই হচ্ছে সেটা কোনো না কোনোভাবে মানুষের কাজে লাগছে। সুতরাং তার একটা বিশ্বব্যাপী তার একটা চাহিদা থাকতে হবে। সীমিত যোগান, এটা অর্থনীতির ভাষাতে এটা আমরা বলেছিলাম যে সম্পদ আমরা তাকেই বলবো যেটা অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। এখানেও সেটা বলা হচ্ছে যে সম্পদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে প্রকৃতিতে এগুলোর যোগান কিন্তু সীমিত। সুতরাং স্থানকালের বিচারে সেগুলোকে বিচার বিবেচনা করে সেগুলোকে ব্যবহার করতে হবে। বেশি করলে যেরকম দ্রুত শেষ হয়ে যাবে, আবার ধীরে ধীরে করলে উন্নয়নগত দিক থেকেও বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। সুতরাং মাঝামাঝি কোনো একটা পন্থা নিয়ে তাকে কাজে লাগাতে হবে, কারণ এই সমস্ত সম্পদের যোগান কিন্তু সীমিত, বিশেষ করে বস্তুগত সম্পদের পরিপ্রেক্ষিতে এটা অধিক প্রযোজ্য। এছাড়াও রয়েছে গ্রহণযোগ্যতা। জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে, বিভিন্ন দেশ নির্বিশেষে সবার কাছেই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। আর পরেরটা হচ্ছে প্রয়োগযোগ্যতা, অর্থাৎ যাকে আমি সম্পদ বলছি, যে বস্তু বা যে দ্রব্যটিকে আমি সম্পদ বলছি, সেটা যেন আমি প্রয়োগ করতে পারি। কোনো একটা
ক্ষেত্রে তাকে যেন আমি ব্যবহার করতে পারি। এটা প্রয়োগযোগ্যতা বা ব্যবহারযোগ্যতা দুটিই আমরা বলতে পারি। সুতরাং যার প্রয়োগযোগ্যতা যত বেশি, সেই সম্পদের কদর কিন্তু তত বেশি হবে। আর তারপরে হচ্ছে সুগম্যতা, উন্নত পরিবহন ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুকে সম্পদে পরিণত করা এবং তার পূর্ণাঙ্গ ব্যবহার অনেক ক্ষেত্রেই কিন্তু নির্ভর করে। অর্থাৎ কোনো একটি জায়গায় হয়তো সম্পদ রয়েছে, কিন্তু আমরা যে কোনো কারণেই হোক বা অনুন্নত পরিবহন ব্যবস্থাজনিত কারণেই হোক, আমরা সেখানে পর্যন্ত পৌঁছাতে পারছি না। সুতরাং সেটা কিন্তু সেখানে একটা নিরপেক্ষ বস্তু হিসেবে সেখানে কিন্তু পড়ে রইল। ঠিক আছে? সুতরাং সুগম্যতার বিষয়টাও কিন্তু, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি, আমি সেই সম্পদ বা সেই বস্তুর কাছে আমি পৌঁছাতে পারছি কিনা, সেটাও একটা কিন্তু বিষয়। পরিবর্তনশীলতা, পরিবর্তনশীলতা মানে হচ্ছে যে মানুষের জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদির মাধ্যমে দেখা যায় যে সম্পদ কিন্তু আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করছে। যেমন আমরা বলতে পারি যে একটা সময় ছিল যে আখের রস থেকে চিনি উৎপাদন করা হয়। সুতরাং আখ একটা সম্পদ, সেখান থেকে যেহেতু আমি চিনি তৈরি করতে পারছি। কিন্তু তার যে ছিবড়েটা, সেই ছিবড়েটাকে আমি একটা সময় কিন্তু সেটাকে ব্যবহার করতে পারতাম না, যেটাকে ব্যাগাসে বলা হয়। তো সেই ছিবড়েকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কাছে সেই প্রযুক্তি আছে যার মাধ্যমে আমরা কিন্তু সেখান থেকে কাগজ তৈরি করতে পারছি। সুতরাং এটা কিন্তু পরিবর্তনশীলতা বা গতিশীলতার একটা নামান্তর। অর্থাৎ সম্পদ আজকে যেটা সম্পদ নয়, সেটা কিন্তু কালকে আমার কাছে সম্পদ হিসেবে চিহ্নিত হতে পারে। এরপরে হচ্ছে পরিবেশ মিত্রতা, যেটা সেই 1992 সালে রিও ডি জেনেরিওতে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল, সেখানেও কিন্তু এটা বলা হয়েছিল যে পরিবেশের ক্ষতি যেন না করে সেই সম্পদ। অর্থাৎ যে সমস্ত বস্তুগত সম্পদ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে, মোটামুটি সেগুলোকেই কিন্তু আমরা এখন সম্পদ হিসেবে চিহ্নিত করছি। আর আরেকটি হচ্ছে জীবমণ্ডলের সংরক্ষণ করার ক্ষমতা। অর্থাৎ এটাও সেই রিও ডি জেনেরিওতে যেটা বলা হয়েছিল যে সম্পদ উদ্ভিদ ও প্রাণীকুলকে সুরক্ষিত রাখে। প্রকৃতপক্ষে মানুষের বিচারবোধ, জ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, অর্থ ইত্যাদি হলো সেই সম্পদ যেগুলো জীবমণ্ডলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। তো এইভাবে আমরা সম্পদের বিভিন্ন বৈশিষ্ট্য, এখানে প্রায় 12-13টা বৈশিষ্ট্যের কথা আমি বললাম। যেটা আমি বললাম সেগুলোকে তোমরা শুনে এর শুধুমাত্র যে মূল যে পয়েন্টটা, সেটা তোমরা একটুখানি খাতার মধ্যে লেখার চেষ্টা করবে এবং তার সাথে সাথে আমার এই যে কথাগুলো যেগুলো আমি তোমাদের বলছি সেগুলো একটুখানি শুনবে। তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমরা নিজেরাও নিজেদের মতন করে লিখতে পারবে এবং তোমার মাথাতেও কিন্তু বহু এই ধরনের উদাহরণ কিন্তু ঘুরবে, যেগুলো তুমি সেখানে কিন্তু কোট করতে পারো, সেগুলোকে কিন্তু তুমি তোমার মতন করে লিখতে পারো এবং সেটা কিন্তু আরও ভালো উত্তর হবে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি আজকের ক্লাস। এর পরের দিন আমরা এর পরের অংশ থেকে শুরু করব, যেখানে আমরা সম্পদের কার্যকারিতা তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা সবাই ভালো থেকো এবং ক্লাসটা ভালো করে দেখবে এবং যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু খাতার মধ্যে একটুখানি ছোট ছোট করে পয়েন্টসগুলো নেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে এই অবধিই থাকলো।